নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন মামুনুল হক। জানাবো 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের চিন্তা, জানালেন ওবায়দুল কাদের। থাকছে যা বন্ধ থাকবে এবারের কঠোর লকডাউনে। আরো জানাবো করোনার পরীক্ষা বাড়ানো কমানো সরকারের অপকৌশল, বললেন ফখরুল। রয়েছে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে 2 স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার। এছাড়া জানাবো মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে। এবং সবশেষে জানাবো করোনায় সরকারের লোকেরা ক্ষতির মুখে বেশি পড়ছেন না, বললেন মির্জা ফখরুল। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন মামুনুল হক। হেফাজত ইসলামের কর্মীদের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় সংগঠনটি সম্পর্কে ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মনোভাব পরিবর্তন হয়েছে। তারা রাজনৈতিক সমঝোতার নীতির পরিবর্তে এখন সরকারকে আরো কঠোর হতে বলেছেন। হেফাজতের কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি নীতি নির্ধারকরা চান সংগঠনটির যুগ্ম মহাসচিব বিতর্কিত মামুনুল হকের গ্রেফতার। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একাধিক মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ে হেফাজত সম্পর্কে মনোভাব পরিবর্তনের কারণে গত 3 দিনে সারা দেশে অর্ধশতাধিক মামলা দায়ের হয়েছে সংগঠনটির উগ্র নেতাকর্মীদের বিরুদ্ধে। রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়া বিতর্কিত হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককেও মামলায় আসামি করা হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সম্মতি পেলে ভবিষ্যতে উগ্র এই মৌলবাদী সংগঠনটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণে কৌশল গ্রহণ করতে চান ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও নীতি নির্ধারকরা। 2009 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার নারী নীতি ঘোষণা করলে তার বিরোধিতা করে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে হেফাজত ইসলামের জন্ম হয়। তিনি সংগঠনটির আমির ছিলেন। যেসব দল এই ব্যানারে যুক্ত হয় তাদের বেশিরভাগের বিরুদ্ধে রয়েছে বাংলাদেশের বিরোধিতা এবং 71 যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। 2013 সালে যুদ্ধাপরাধের বিচার বানচালের প্রচেষ্টার অংশ হিসেবে তারা 13 দফা দাবি নিয়ে মাঠে নামে। এর মধ্যে ব্লাসফেমি আইন করার দাবিও ছিল। ওই বছরের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমবেত হয়ে তারা 13 দফা মেনে না নিলে ঢাকা দখল করে সরকার পতনের ঘোষণা দেয়। কিন্তু সরকারের শক্ত ভূমিকার কারণে হেফাজতের উগ্র কর্মীরা শাপলা চত্বর ছাড়তে বাধ্য হয়। তারপর মদিনা সনদ বাস্তবায়ন, সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপিত ভাস্কর্য, বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের বিরোধিতা করে হেফাজত ইসলামের কর্মীরা সারা দেশে তাণ্ডব চালিয়ে আসছে। প্রথম দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার ছিল। পরবর্তী সময়ে রাজনৈতিক সমঝোতার নীতি গ্রহণ করে সরকার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পান হেফাজত ইসলামের নেতারা। সেই থেকে আওয়ামী লীগের নেতা, সরকারের মন্ত্রী ও নীতি নির্ধারকরা হেফাজত ইসলাম সম্পর্কে নেতিবাচক ভূমিকা পরিহার করে আসছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে তাণ্ডবের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের নীতি নির্ধারকরা রাজনৈতিক সমঝোতার নীতির পরিবর্তে এখন হেফাজত ইসলামের ব্যাপারে হার্ডলাইন অনুসরণের পক্ষে মত দিচ্ছেন। দলটির বেশিরভাগ নেতার বক্তব্য, আওয়ামী লীগের নীতির বিরোধিতা করে যে উগ্র সংগঠনের জন্ম, তারা কখনোই তাদের পক্ষে থাকতে পারে না। তাই সময় থাকতে এখনই তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে বড় ভুল হয়ে যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত সোমবার তার সরকারি বাসভবনে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, হেফাজত নেতার অনৈতিক ঘটনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যে তাণ্ডবলীলা চলছে তাতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বরূপ উন্মোচিত হয়েছে। এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করেই তারা তাদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দেশপ্রেমিক মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জানা গেছে, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজত ইসলাম যে প্রতিবাদ কর্মসূচি পালন করে সে ব্যাপারে শুরুতে সরকারের নীতি নির্ধারকরা নমনীয় ছিলেন। কিন্তু হেফাজতের উগ্র কর্মীরা দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালালে সরকারের নীতি নির্ধারকরা তাদের মত পাল্টাতে শুরু করেন। তারা দ্রুত কঠোর হতে সরকারের শীর্ষ পর্যায়কে পরামর্শ দেন। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের কর্মীদের দমনে মাঠে নামে। এরপর দুই পক্ষের মধ্যে সংগঠিত সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারায়। নাম প্রকাশ না করে সরকারের এক প্রভাবশালী মন্ত্রী গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, হেফাজত ইসলামের উগ্র কর্মীদের আর মাঠে নামতে দেওয়া হবে না। প্রয়োজনে সন্ত্রাস, হামলা, ভাঙচুরের উস্কানি ও নির্দেশনাদাতাদের গ্রেফতার করা হবে।
তারা সরকারের শীর্ষ পর্যায়কে রাজি করাতে পারলে যে কোনো সময় হেফাজতের বিতর্কিত নেতা মামুনুল হক গ্রেফতার হতে পারেন বলেও জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য গতকাল কালের কণ্ঠকে বলেন, সরকারের শীর্ষ পর্যায়ে রিসোর্টে মামুনুল হকের ধরা পড়া এবং তাণ্ডব পরবর্তী ঘটনা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুকূলে মনে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামুনুল হককে নিজেদের কবজায় নেবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী গত বুধবার কালের কণ্ঠকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সঠিকভাবে সামলিয়েছেন। আপনারা হেফাজত সম্পর্কে মনোভাব পরিবর্তন করেছেন কিনা জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের চিন্তা ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার। ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমত অবস্থায় সরকার জনস্বার্থে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীনতা মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 5 এপ্রিল সোমবার থেকে দেশে এক সপ্তাহের জন্য চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা 11 এপ্রিল রাতে শেষ হবে। যা বন্ধ থাকবে এবারের কঠোর লকডাউনে। আগামী 14 এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রথম দফায় এক সপ্তাহের কঠোর লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস, কলকারখানা ও যানবাহন বন্ধ থাকবে। শুক্রবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সর্বাত্মক লকডাউন বলতে যে চিন্তাটি করা হয়েছে সেটা হলো শুধু জরুরি সেবা ছাড়া আর কোনো কিছুই চলবে না। এখন যেমন কিছু কিছু বিষয়ে নমনীয়তা দেখানো হচ্ছে সেটি হয়তো তখন আর করা হবে না। বর্তমানে যে লকডাউন চলছে সেখানে সব ধরনের গণপরিবহন চলছে, বাজার শপিং মল খোলা হয়েছে, অফিস আদালত ব্যাংক বিমা সবকিছুই খোলা, বেসরকারি খাতের সবকিছুই খোলা, খোলা রয়েছে শিল্প কারখানা, তবে ওষুধের দোকান নিত্যপণ্যের দোকান জরুরি সেবার মধ্যেই পড়ে, তাই এগুলো সর্বাত্মক লকডাউনেও খোলা থাকবে। তিনি বলেন, নিত্যপণ্যের দোকান খোলা রাখার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতে পারে। আর সরকারের অন্যান্য জরুরি সেবা হলো বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, টেলিফোন, স্বাস্থ্য, ত্রাণ বিতরণ, স্থলবন্দর, ইন্টারনেট, অত্যাবশ্যকীয় পণ্য আনা নেওয়া ও এর সঙ্গে জড়িত অফিসগুলো। করোনা পরীক্ষা বাড়ানো কমানো সরকারেরই অপকৌশল, দাবি মির্জা ফখরুলের। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশাল এই চ্যালেঞ্জ জনগণের সম্পৃক্ততা ছাড়া মোকাবেলা করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি সব স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। আসুন আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই সংকট মোকাবেলার উদ্যোগ নেই। মানুষ বাঁচাই, দেশ বাঁচাই। শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি আরো বলেন, এখন মানুষের জীবন ও জীবিকাকে রক্ষা করা সবচেয়ে বড় প্রয়োজন। প্রতিটি সেক্টরের উদ্যোক্তাদের যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে। যতদিন এ সমস্যা থাকবে, বিশেষ করে লকডাউন থাকবে, ততদিন শ্রমিকদের ভাতা দিতে হবে। যারা একেবারে দিন আনে দিন খায় তাদের ব্যাপক হারে ত্রাণ দিতে হবে। সব মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে যদি হার্ড ইমিউনিটির মধ্যে আনতে হয় তাহলে কমপক্ষে 12.5 কোটি মানুষকে টিকা দিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কিন্তু এই পরিমাণ টিকার এখন পর্যন্ত কোনো সংস্থান হয়নি। করোনা মোকাবেলায় বিভিন্ন হাসপাতালে বেড ও আইসিইউ সংকট, করোনা পরীক্ষার অপ্রতুলতা সহ যে দুরবস্থা চলছে তার জন্য সরকারের ব্যর্থতা, উদাসীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এবার বেশি করোনা পরীক্ষা করা উচিত ছিল। পরীক্ষা বাড়ানো কমানো সরকারেরই অপকৌশল বলে দাবি করেন তিনি। সর্বাত্মক লকডাউন নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার যে লকডাউন ঘোষণা করেছে সেটা পালন হয়নি। ক্ষুধা ও অভাবের জন্য সাধারণ মানুষ ঘরে বসে থাকতে পারছে না, এখন নাকি সর্বাত্মক লকডাউন করা হবে। আমরা জানি না সর্বাত্মক লকডাউনের অর্থটা কি। এই লকডাউনে যারা দিন আনে দিন খায় তাদের ব্যবস্থা কি হবে তা জনগণ জানে না। রোজার সময় সেটা কিভাবে সমন্বয় করা হবে সে সম্পর্কে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। বিভিন্ন থানায় ভারী অস্ত্রের পাহারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাস্যকর নাটক সাজিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন পুলিশ স্টেশনে বসানো হয়েছে মেশিন গান পোস্ট। করোনাকালীন সরকারের সীমাহীন লুটপাট আর অব্যবস্থাপনাকে আড়াল করার জন্য এসব করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ু শীর্ষক শীর্ষ সম্মেলনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করি 40টি দেশের নেতাদের সঙ্গে বাইডেনের প্রশাসনের আলোচনা থেকে একটি পথ বেরিয়ে আসবে, পলিসি তৈরি হবে।
মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে 2 স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নিয়ে চলমান বিতর্কের মাঝে তার পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের 2 নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে তাদেরকে শুক্রবার বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী। বহিষ্কৃত 2 নেতা হলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাল ও ছাতক উপজেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, এই 2 নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কেন্দ্রের নির্দেশনায় তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে। নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঞ্জুরুল হক নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি পেশায় মসজিদের ইমাম। পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে পাঠালে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জুরুল হক তিনি দিঘলি গ্রামের ফকিরবাড়ির জামে মসজিদের ইমাম হিসাবে চাকরি করতেন। মঞ্জুরুল হক মসজিদের ইমামতি করার পাশাপাশি স্থানীয় শিশুদের আরবি পড়াতেন। এই সুবাদে মাদ্রাসার ছাত্রীটির সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত বুধবার ভোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বাড়ির পেছনে জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনায় বুধবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক হাবিবুল্লাহ খান বলেন, ধর্ষণের অভিযোগে মঞ্জুরুল হককে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।